নমস্কার, আপনারা শুনছেন ফিকশন প্ল্যাটফর্ম। আজকে আমাদের চ্যানেলের প্রথম গল্পটি নিয়ে আমরা চলে এসেছি। আজ আপনারা শুনতে চলেছেন একটি হাড় হিম করা ভূতের গল্প। আর মরিসের দ্য লিভিং শ্যাডো থেকে অনুবাদ করা জীবন্ত ছায়া। গল্পের সূত্রধর আমি অরূপ, গল্প পাঠে লিও এবং বিভিন্ন চরিত্রে অরূপ, মনীষা, রাজ, অভিজিৎ, শুভম এবং লিও। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প জীবন্ত ছায়া। রাত্রি তার রেশমি চাদর দিয়েছে চরাচরের বুক জুড়ে বিছিয়ে। আকাশের এ মাথা থেকে ও মাথা হাজার সহস্র তারা অসংখ্য নিরীক্ষক চোখের মতো দৃষ্টি মেলে নিচের ঘুমন্ত পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে। এক টুকরো মেঘ চাঁদের মুখের উপর দিয়ে ভেসে চলে গেল কিছুক্ষণ অন্ধকার ঢেলে দিয়ে। তারপর আবার জ্যোৎস্নার ধারা একটা ভয়ার্থ ছায়ার চাদর বিছিয়ে দিল নিদ্রিত মাঠের বিস্তীর্ণ বুকে। কিন্তু রাত্রির অন্ধকার পথ বা ঝোপঝাড়ের উপর সেই জ্যোৎস্নায় মুঠো মুঠো আলোকিত খুশি ছড়িয়ে দিল। আজকের রাতটা যথার্থই জীবন্ত রাত সবার পক্ষে, তবুও একজন মানুষের পক্ষে আজকের রাতটাই তার জীবনের শেষ রাত্রি, শেষ নিঃশ্বাস ত্যাগের রাত্রি। ভাগ্য যা নাকি জুয়ার খেলার সঞ্চালকের মতো লাভের কড়ি গুনে নেয়। যে খেলোয়াড় জিতছে তাকে মোটেও পছন্দ করে না, বিধানটা তারই দেওয়া। কি অপ্রত্যাশিতভাবেই না শেষ প্যাকেটের তাস থেকে টেক্কাটা বেরোয়, কিন্তু ম্যানসনের তাস আজ এই রাত্রে উল্টে দিতে হবে। রাত্রি জানান দিল সে গাঢ় কালো হয়ে আছে। চমৎকার রাত্রিটা আজ, আর তার বাড়ি তো সামান্য দূরে। ব্যস্ত রাস্তাটা খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল সে। তারপর বাড়ির সোজা পথ মাঠের ভিতর দিয়ে রওনাও দিল সে। দুপাশে গাছ গাছড়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল সে খুব খুশি মনে। তার কোনো ধারণাই নেই যে সে ইতিমধ্যে যে এক অন্য ব্যক্তির মনে ঘৃণার সৃষ্টি করেছে। জানলে সে সত্যি হতবুদ্ধি হয়ে যেত, কারণ তার নিজের জীবনযাত্রা অতি সহজ সরল। সে কখনো জ্ঞানে বা অজ্ঞানে অন্য কোনো ব্যক্তির ব্যাপারে নাক গলায়নি। পুরুষ মানুষ যখন প্রেমে পড়ে তার মন আর তখন স্বাভাবিক কাজ করে না। একজন ব্যক্তির হিংসা যুক্তিহীনভাবে বেড়ে গিয়ে তার বুকে ঘৃণা ভরে দিয়েছে, আর সেই ঘৃণা এতটাই চরমে পৌঁছেছে যে যুক্তি দিয়ে তার আর বিচার করা যায় না। উল্টে সেই জায়গায় একটা প্রবল ইচ্ছার জন্ম দিয়েছে ম্যানসনের মৃত্যু। আর এইবার সেই সময়টা এসেছে ইচ্ছাটাকে বাস্তব রূপ দেওয়ার। রটল্যান্ড যুবক পুরুষ, লম্বা এবং কৃশ মুখশ্রী, আবেগে সে জন্তুর মতো ব্যবহার করতে থাকে। হিংস্র হয়ে উঠেছে সে। আর আজ রাতে শয়তানের সঙ্গেই তার বন্ধুত্ব হয়েছে। সে ভাঙা পাঁচিলটার ওপাশে ঝোপের আড়ালে লুকিয়ে বসে আছে। এই পথেই ম্যানসন আসবে শেষবারের মতো। জন্তুর মতোই ওত পেতে আছে সে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করবার জন্যে। শুধু তার লম্বা শক্তিশালী হাত দুটো ঈষৎ কাঁপছে, আর উত্তেজনায় মুখের পেশিগুলোর সংকোচন সে কিছুতেই রোধ করতে পারছে না। কিন্তু স্নায়ুগুলো তার সজাগ। প্রত্যেকটা শব্দ অথবা পথের বুকে কোনো পায়ের আওয়াজের প্রতি তার কান উন্মুখ হয়ে রয়েছে। তার চোখ দুটো অনুসন্ধানী আলো ফেলে জ্বলছে। অস্থিরতা বলতে এইটুকুই, খুব শীঘ্রই ম্যানসন আর তাকে বিরক্ত করতে পারবে না, আর কোনো দিনই না। অপেক্ষার অবসান হবে, আর তার কাজটাও যথাসাধ্য মিটে যাবে। মাথার উপর তারাগুলো এখন তাকেই দেখছে। স্বর্গের বাসিন্দাদের চোখগুলো তাকেই পর্যবেক্ষণ করছে। কোথাও অন্ধকার পথের উপর কেউ একজন শীষ দিচ্ছে। ব্র্যাডল্যান্ডের শরীরটা
শক্ত হয়ে গেল। মুহূর্তে নেমে এলো এক অখণ্ডনীয় নীরবতা। তারপর পথের অনেকটা দূরে পায়ের শব্দ হলো, হাত ছড়িটার ঠক ঠক ঠেকার শব্দ মাটির বুকে। নিশ্চয়ই সে। ভ্র্যাটল্যান্ডের হৃৎপিণ্ডের গতি দ্রুত হলো, আর তার ডান হাতের আঙুলের কাঁটগুলো সাদা রক্তহীন হয়ে গেল। সেই হাতে চকচক করছে লম্বা একটা দাঁতের মতো একটা ছোড়া। তাকে অবাক করে দিয়ে সামান্য পরেই দেখা গেল একজন মানুষের চেহারা। দেবীটার উপর উঠে আসতেই তার শরীরের লম্বা ছায়াটা প্রায় রটল্যান্ডের পায়ের কাছেই এসে পড়ল। ছায়াটা থামল। এই পকেটে ও পকেটে হাতড়ে একটা পাইপ আর তামাকের ব্যাগ বার করল। পাইপে তামাক ভরল। তারপর একটা ছোট্ট আলোর শিখা জ্বলে উঠে মুহূর্তের জন্য তার মুখটা দেখা গেল। রটল্যান্ড চিনতে ভুল হলো না। এই লোকটার জন্যই সে এখানে বসে আছে। ভাঙা পাঁচিলটার গায়ে হেলান দিয়ে পাইপে টান দিয়ে উপরে আকাশের গায়ে তারাদের দিকে তাকালো সে। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে লাগলো। তামাকের মৃদু গন্ধে রাতের বাতাস একেবারে ভরে গেল। অন্ধকারে রটল্যান্ড তাচ্ছিল্যের হাসি হেসে মনে মনে বলল, খুব মজা করে টান দাও বন্ধু, এটাই তো তোমার শেষ সুযোগ। এমনকি আইনত দণ্ডিত আসামিকেও তো শেষবারের মতো ধূমপান করতে দেয়। এবার তার মনটা অনেকটা শান্ত হয়ে এলো। ম্যানসনের ছোটোখাটো শরীরটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এতটাই সন্তুষ্ট এবং সন্দেহহীন যে প্রায় আমোদজনকই বলা যায়। কাজটা অতি সহজেই হয়ে যাবে মনে হয় তার। ছড়িতে ভর দেওয়া হাতটা তুলে নিয়ে ম্যানসন যাবার জন্য পা বাড়াবে কি, সামনে কারো চলাফেরার শব্দ পেয়ে সে থমকে দাঁড়ালো। একটা লোক হঠাৎ কোনো হদিশ না দিয়ে রহস্যজনকভাবে উদয় হলো তার সামনে, এবং তারাই মুখোমুখি এসে দাঁড়াতো তার। এত রাত্রে কাউকে এখানে দেখতে পাবে ভেবে সে বেশ আশ্চর্য বোধ করল। কিন্তু তার চেয়ে লোকটার এভাবে দাঁড়ানোর ভঙ্গি তাকে বেশ দুর্বল করে দিল। একটা বিশাল বন মানুষের মতো পা দুটো ঈষৎ ছড়িয়ে, বিশাল হাত দুটো দেহের দুদিকে ঝুলছে। লোকটা দাঁড়িয়ে আছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু ম্যানসন অন্ধকারেও সে একসার সাদা দাঁত আলাদা করে বুঝতে পারছে। শরীরের ভিতরের সব রক্ত যেন তার ঠান্ডা হয়ে গেল। কিন্তু সে যে ভয় পেয়েছে লোকটা যাতে বুঝতে না পারে, সেই চেষ্টাই সে করতে লাগলো। কিন্তু খুবই শান্ত স্পষ্ট স্বরে লোকটার দিকে কয়েক পা এগিয়ে দিয়ে প্রশ্ন করল ম্যানসন, কে আপনি? যেন আমাকে খেয়েই ফেলবেন এমন ভঙ্গি করে এভাবে ভয় দেখানোর চেষ্টা করবার মানেটা কি? যদিও মুখটা দেখতে পাচ্ছিল না, কিন্তু ম্যানসন অনুভব করল ঘৃণার একটা আবরণ তাকে ঘিরে ধরেছে। তার মনে হলো গলার স্বরটা সে চিনতে পেরেছে, কিন্তু নিশ্চিত হতে সে পারল না। জিজ্ঞেস আপনি করতেই পারেন বন্ধু, আমি আজ এই রাতে আপনার আত্মাটাকে উপড়ে নিয়ে শয়তানকে দিয়ে দেব। একটা ভৌতিক হাসি খলখল করে বেঁচে উঠল। আমি কি জিজ্ঞেস করতে পারি যে আমি কিভাবে আপনার এত রাগের কারণ হলাম যে আপনি এমন একটা কাজ করতে চাইছেন? অন্ধকারের মধ্যে সাদা দাঁতের শাড়ি কেমন যেন অদৃশ্য হয়ে গেল। যে মেয়েকে একমাত্র আমি ভালোবেসেছি তাকে ছিনিয়ে নিয়ে এখন এখানে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন? গলার স্বর খুবই কর্কশ শোনালো লোকটার। ম্যানসনের ধারণা হলো লোকটা নিশ্চয়ই পাগল, তাই ঠিক করলো হালকা রসিকতা করে লোকটাকে বোঝানোর চেষ্টা করবে। এখান দিয়ে এত রাতে অন্য কোনো লোক যাবে বা আসবে তা ভাবা যায় না, কিন্তু হঠাৎ দৌড়ে পালাবার একটা চেষ্টা অন্তত করা যেতে পারে। এটা সে বুঝতে পেরেছে যে জীবনের হুমকি মিছিমিছি দেয়নি লোকটা। সুতরাং লোকটাকে বোঝাতে হবে যে সে ভুল করছে, কিন্তু সে নির্দোষ জেনেও ঠিক নিশ্চিন্ত হতে পারছে না। আমি তো আপনাকে চিনি না, বাকি রইল আপনার প্রেমিকাকে ছিনিয়ে নেওয়া। তা আমি তো কোনো মেয়ের প্রেমেই পড়িনি এখনো, কাজেই আপনি অন্য লোক ভেবে আমাকে ভুল করছেন। আমাকে মিথ্যে বলবেন না।
মিথ্যেটা আপনাকে বাঁচাতে পারবে না। আজকেও আপনি মেয়েটার সঙ্গে দেখা করেছেন। কে? লোরেন পিটার্স। ও, তাহলে এই মেয়েটা। আজকেই প্রথম মেয়েটার নাম জিজ্ঞেস করেছে ম্যানসন। ভাবতে গিয়েও একটা ধাক্কা খেল সে, যে ওই মেয়েটাই এই মুহূর্তে তার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসতে চেষ্টা করলো সে। কি যে বলেন, মেয়েটাকে বলতে গেলে আমি চিনি না। আজকেই প্রথম মেয়েটার নাম জানতে পারলাম। আমি জানিও না যে মেয়েটা আমাকে পছন্দ করে কিনা। করে করে আমি তাকে আর আপনাকে জড়িয়ে কথাবার্তা শুনেছি, কিন্তু ওকে কিছুতেই আপনি পাবেন না। আর যাতে না পান, আমি সেটা দেখব। ম্যানসনের মাথার মধ্যে যেন চিন্তা যুদ্ধ চলছিল। অবস্থাটা ক্রমেই জটিলতার দিকে মন নিচ্ছে। আপনি সবটাই ভুল বুঝছেন। সে দ্রুত স্বরে বলে উঠল, ওই মেয়েটা মোটেও আমাকে চায় না। লম্বা লোকটা আরো এক পা এগিয়ে এলো। বোকামি করবেন না। আপনি নিজেই জানতে পারবেন যে আমি যা বললাম সব সত্যি। পরে যখন দেখা হবে আপনার সঙ্গে, ওকে জিজ্ঞাসা করবেন। আমি। ম্যানসনের গলার স্বর সহসা খাদে নেমে গেল। সে দেখতে পেল লম্বা লোকটার বিশাল একটা হাত মস্ত বড় একটা ছোড়াকে মুঠোয় ধরে যেন আদর করছে। হঠাৎই যেন একটা অদৃশ্য শিকলে দুজন একত্রে বাঁধা পড়ে গেছে। ছোড়াটা ম্যানসনের মাথার উপরে উঠে ফুঁসছে রীতিমতো। সহজাত বাঁচার তাগিদেই ম্যানসন তার হাতের ছড়িটা দেহের সমস্ত শক্তি দিয়ে সাঁ করে ঘুরিয়ে মারল। ছোড়াটা ছিটকে গিয়ে মাটিতে পড়ল ম্যানসনের পায়ের কাছে লম্বা ঘাসের জঙ্গল। আকস্মিকভাবে ছড়ির আঘাতটা হাতে এসে লেগে ছোড়াটা পড়ে যেতে লম্বা লোকটা ক্ষণিকের জন্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়ল। আর সেই সুযোগে তার হাতটা ধরে মুচড়ে দিয়ে জোরে ধাক্কা মেরে ফেলে দিল ম্যানসন। লোকটা ফের উঠে দাঁড়াবার আগেই ম্যানসন চেষ্টা করলো দৌড়ে গিয়ে ছোড়াটা তুলে নিতে। সে কয়েক গজ গেছে কিনা গেছে, একটা বিশাল হাত তার কাঁধটা খামচে ধরে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। এরপর র্যাটল্যান্ডের দুটো বলশালী হাত ম্যানসনের গলায় চেপে বসল। প্রায় একটা অতি মানবিক শক্তি জড়ো করে ম্যানসন লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর দুজনেই গড়াগড়ি খেতে লাগলো একসঙ্গে। দুজনেই হাঁপাচ্ছে, দাঁত মুখ চেপে নানা রকম ক্রুদ্ধ স্বর গলা থেকে নাক দিয়ে বেরিয়ে আসছে। ছড়ির আঘাতটা খেয়ে র্যাটল্যান্ডের রাগ আরও ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। যেন একটা নয়, তিনটে মানুষ হয়ে সে লড়াইয়ে নেমেছে। ম্যানসন বুঝতে পারছিল যে সে ক্রমেই হেরে যাচ্ছে। এখন তার একমাত্র লক্ষ্য হলো লড়াই নয়, কোনো মতে মুক্তি পাওয়া। সমস্ত মুখটা তার ঘামে জ্যাবজ্যাবে হয়ে যাচ্ছে। ঘাম কপালে বেয়ে চোখে পড়ে তার দৃষ্টি ঝাপসা করে যাচ্ছে। আর ততই সে উন্মত্ত হয়ে উঠেছে। লোকটার দেহের শক্তি ভয়ানক। সে যতই চেষ্টা করুক, তার আগ্রাসী আঙুলগুলো থেকে তার গলাটাকে বাঁচাতে পারবে না আর। ক্রমশ ম্যানসনের গলার উপর নেমে আসছে তার হাতটা। যদি একবার ঠিক মতো চেপে বসে, তো ম্যানসনের অবধারিত মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। সে বেশ অনুভব করতে পারছে যে তার শক্তি নেই আর বাধা দেওয়ার। যত চাপ বাড়ছে তত তার হাত কাঁপছে। শিরা উপশিরাগুলো ঝনঝন করে বাজছে, বেঁকে যাচ্ছে তার হাত। তখন সে নিজেকে মুক্ত করতে একটা প্রাণপণ চেষ্টা চালালো। মরিয়া হয়ে হাঁটু তুলে লোকটার তলপেটে সবটুকু শক্তি দিয়ে আঘাত করল সে। বিরাট দেহ লোকটার হাতের চাপ আলগা হয়ে গেল। আর সেই সুযোগে ম্যানসন এক পা ঘুরে নিজেকে মুক্ত করে ফেলল। উঠে সে দাঁড়িয়েই পড়েছিল প্রায় ঠিক তখনই তার পায়ের উপরে একটা প্রচণ্ড আঘাত এসে পড়ল। আর সে কিছু বোঝার আগে ফের আছাড় খেয়ে পড়ে গেল। সে এক পলকের জন্যে ছড়িটাকে দেখতে পেল, যেটা তার পায়ের ফাঁকে লম্বা খয়েরি রঙের একটা সাপের মতো পড়েছিল। পড়ে গিয়ে তার মাথায় নিশ্চয়ই চোট লেগেছিল, কারণ কয়েক মুহূর্ত তার চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল। তারপর যখন সে আবার তাকালো, দেখল র্যাটল্যান্ড তার দেহের দুই পাশে দু পা ছড়িয়ে দিয়ে সোজা দাঁড়িয়ে আছে। তার মুখের উপরে সাঁ করে একটা বাতাসের ঝাপটা এসে লাগল। সে নিজের গলা থেকে বেরিয়ে আসা একটা ক্ষীণ চিৎকার শুনতে পেল। মনে হলো তার মুখটা কেটে দুভাগ হয়ে গেছে। জ্বালা করে উঠল ভয়ঙ্করভাবে। আবার একটা বজ্রের মতো আঘাত এসে পড়ল, আর ম্যানসনের স্নায়ুগুলো অসহ্য যন্ত্রণায় ঝনঝনিয়ে উঠে কুঁকড়ে যেতে লাগল।
সে লড়াই চালাতে চাইল দুর্বলভাবে, কিন্তু দেহটাকে নড়াতেই পারল না। যন্ত্রণার এক একটা ঢেউ উঠে তার দৃষ্টি হারিয়ে যেতে লাগলো। আবার ফিরে আসতে লাগলো। মুহূর্তের জন্য সে বিশাল দেহী লোকটার মুখ তার দেহের উপর ঝুঁকে পড়তে দেখল। পরক্ষণেই তার স্নায়ুগুলো যেন নিস্তেজ হয়ে গেল। সে আবার যখন তাকালো, মুখটা অদৃশ্য হয়ে গেছে। আর পড়ে থেকে থেকে সে কল্পনা করল যেন সে আকাশের গায়ে তারাদের দেখতে পাচ্ছে, কিন্তু কোনো কিছুই নিশ্চিত করে সে জানে না। আশেপাশে যা নজরে পড়ছে সবই কেমন ভাঙা ভাঙা, বিকৃত, অবাস্তব। অনেক দূরে গলার স্বর শোনা গেল। প্রথমে ফিসফিস, তারপর তার জ্ঞান যত ফিরতে লাগলো, সেই ফিসফিস বেড়ে গিয়ে গম গম করে উঠল। এইবার এইবার শেষ পর্যন্ত এই পৃথিবীতে তোমার অস্তিত্বের সময় ফুরিয়ে গেছে ম্যানসন। ম্যানসনের স্বাভাবিক দৃষ্টি এখন পুরোটাই ফিরে এসেছে। চোখ ফিরিয়ে সে যা দেখল তাতে তার সমস্ত অস্তিত্বের ভিতটাই প্রবলভাবে কেঁপে উঠল। মনে তার তখন একটাই ইচ্ছে জাগল, এই মুহূর্তে আফিমের তীব্র নেশার মতো বিস্মৃতির অতল ঘুমে তলিয়ে যেতে পারত সে। কথা বলতে চেষ্টা করলো সে, কিন্তু কথাগুলো গলায় এসে আটকে গেল। এইবার তার অন্তিম ক্ষণ তাহলে এসে গেল। তা হোক, মরতে সে ভয় পায় না, কিন্তু একটা প্রবল ইচ্ছে জাগলো প্রতিশোধ নিতে। কথাগুলো ঘুরে ফিরে বারে বারে আঘাত করে কবে তার মনটাকে থিতো করে দিতে লাগলো। একটা অবশ অনুভূতি ক্রমশ তাকে আচ্ছন্ন করে ফেলতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সে জেনে গেল যে তার একান্ত ইচ্ছে পূরণ হতে চলেছে। সে অনুভব করল তার দেহটা যেন ভাসছে, সমস্ত যন্ত্রণাবোধ এখন চলে গেছে। তার একটা সুন্দর সুস্থ অনুভূতিতে তার মন ছেয়ে যাচ্ছে। র্যাটল্যান্ড দাঁড়িয়ে আছে তার উপরে, তার হাতে ধরা আছে একটা খুব ভারী পাথর। সে সেটাকে কয়েক ইঞ্চি উপর দিকে তুলে ধরল, তারপর ছেড়ে দিল। আর ভারী পাথরটা ধপ করে একটা ভোঁতা আওয়াজ করে ম্যানসনের মাথার উপরে গিয়ে পড়ল। ব্যাস, কাজটা হয়ে গেল। ম্যানসন মরে গেল। র্যাটল্যান্ড সেখানেই দাঁড়িয়ে রইল। কাঁধ দুটো তার ঝুঁকে পড়েছে, লম্বা হাত দুটো দেহের দুধারে ঝুলছে, জড় বস্তুর মতো প্রায়। সে মাথা নামিয়ে ঘাসের উপর পড়ে থাকার দেহটার দিকে একবার চেয়ে দেখল। কেঁপে উঠল সে, তবু শান্ত উত্তেজনাহীন দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সে দেহটা, স্থির প্রাণহীন দেহটা। ঠিক তখনই তার বুকের মধ্যে কিছু একটা ছোবল মারল। দেহটা তার অসীম ক্লান্তি আর দুর্বলতায় ভেঙে পড়তে চাইল। যত রাগ জমেছিল বুকে সব নিঃশেষ হয়ে গেল। হঠাৎ রাত্রিটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নাকি এটা সেই বরফের মতো ঠান্ডা ভয় তার বুকের মধ্যে থেকে গুড়ি মেরে মেরে উঠে আসছে। কারণ এই ভয়টা এমনই যে আগে কখনো সে এমনটা অনুভব করেনি। এবার ভয়টা তার নিজের জীবনটা ঘিরে দাঁড়ালো। একটা ঝোঁক নিয়ে সে নিজেকে সজাগ করে তুলল। এই মৃতদেহটাকে লুকিয়ে ফেলবার একটা জায়গা তাকে খুঁজে বের করতে হবে, আর সেটা সে এমন জায়গা হতে হবে যেখানে কারো নজর পড়বে না। অন্তত যতদিন না দেহটা পচে গলে মিশে যায় ততদিন। চট করে সে একবার চারদিকে তাকিয়ে নিল। চারপাশের অন্তত 200 গজ একেবারে সমতল মাঠ। কেবল ভাঙা পাঁচিলটার কাছে খানিকটা জায়গায় ঝোপঝাড়ের মতো আছে। ওখানটায় আপাতত খানিকটা আড়াল পাওয়া যাবে। ততক্ষণ আরও একটা ভালো জায়গা সে খুঁজে নেবে। এখন এই জায়গাটা দিয়ে কোনো লোক যাবে বা আসবে না। এখন প্রায় মধ্যরাত্রি। সে নিচু হলো। ম্যানসনের মাথার অর্ধেকটা জুড়ে পড়ে থাকা ভারী পাথরটা সরাতে বেশ পরিশ্রম হলো তার। পরক্ষণেই মাথাটার অবস্থা দেখে তার পেটের ভিতরটা একেবারে কুলিয়ে উঠল। মাথার খুলিটা কপাল থেকে ফাঁক হয়ে হাঁ করে বেরিয়ে আছে। মেটে রঙের আঠালো পদার্থ উপচে বেরিয়ে গড়িয়ে পড়তে লাগলো পাথরটা সরিয়ে নিতেই। রক্তের একটা ক্ষীণ ধারা ছাইবর্ণ মুখটা বেয়ে বেয়ে পড়ছে, আর তার স্তব্ধ স্থির চোখ দুটো যেন তার দিকেই তাকিয়ে দেখছে। সভয়ে চোখ ফিরিয়ে নিল র্যাটল্যান্ড, যদিও আর ফিরে তাকালো না।
কিন্তু সে জেনে গেছিল যে সে যা দেখেছে তা মোটেও ভ্রম নয়, বরং বাস্তব। মৃতের মুখটা তার দিকে তাকিয়ে কেমন যেন হাসছিল। মৃত মানুষের মুখের অতি ভয়ঙ্কর অমানুষিক হাসি। রাটল্যান্ড হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো মতে সামলে নিয়ে ছুটে গিয়ে ভাঙা পাঁচিলের গায়ে দুর্বল দেহটাকে এলিয়ে দাঁড় করিয়ে রইল। একবার তাকিয়ে অন্ধকার সরু রাস্তাটার দিকে তাকালো। যতদূর চোখ গেল স্থির নিশ্চল সবকিছু। সে আবার ফিরে গেল ঘাসের উপর পড়ে থাকা মৃতদেহটার কাছে এবং কিছুতেই তার মুখের দিকে তাকানোটা যেন এড়িয়ে যেতে পারল না। মৃতের মুখটা এখনো তার দিকে তাকিয়ে কেমন যেন মুচকি হাসছে। হঠাৎ একটা ভয়ানক আতঙ্ক তাকে চেপে ধরল। অতি কষ্টে দৌড়ে পালানোর ইচ্ছাটাকে দমন করল রাটল্যান্ড, যাতে আবার সেই আতঙ্কের দৃশ্যটার মুখোমুখি হতে না হয়। সেই জন্যে মৃতদেহটার দুই পাশে দুটো পা রেখে পিছনে ফিরে দাঁড়ালো রাটল্যান্ড। তারপর নিচু হয়ে দু হাতে দুটো পা ধরে প্রাণহীন বস্তুটাকে টানতে টানতে ঝোপটার দিকে নিয়ে চলল। কি ভীষণ ভারী দেহটা! টেনে নিয়ে যাওয়া অত সহজ হবে না। মনে হচ্ছে যেন মৃতের হাত দুটো ঘাস মাটি আঁকড়ে ধরে টেনে নিয়ে যেতে বাধা দিচ্ছে। সে হাত আলগা দিতেই মৃতের পা দুটো ধপ করে আছড়ে পড়ল মাটিতে। চারিদিকে তাকালো রাটল্যান্ড। একটা সুবিধা মতো জায়গা খুঁজে নিতে হবে। ঝোপটার বাঁ দিকে ভাঙা পাঁচিলটার আড়ালে একটা বেশ বড় গর্তের দিকে নজর পড়ল তার। এগিয়ে গিয়ে ভালো করে দেখে তার মনে হলো এটাই সবচেয়ে ভালো জায়গা দেহটাকে লুকিয়ে রাখবার, কারণ লম্বা লম্বা বুনো ঘাসের ঝোপ হয়ে রয়েছে গর্তটা ঘিরে। কিছু কিছু গর্তটার উপরেও ঝুঁকে পড়েছে। জায়গাটা দেখে এবার একটু স্বস্তি বোধ করল সে। বুকের উপর থেকে ভয় আর আশঙ্কার চাপটা কমে গেল। বাকি কাজটুকু সে অনায়াসে করে ফেলতে পারবে এবার। সে ফিরে এসে আবার দু হাতে পা দুটো তুলে নিল। টানতে টানতে একেবারে গর্তটার ধারে এনে ফেলল দেহটাকে। তারপর টানবার সময় মাথার দুদিকে লম্বমান মৃতের হাত দুটো গুটিয়ে এনে দেহের দুপাশে নামিয়ে দিল। এবার দেহটাকে গড়িয়ে দিল গর্তের ভেতরে। যেভাবেই হোক দেহটা গড়িয়ে দিয়ে চিৎ হয়ে পড়ল, আর মৃতের চকচকে মুখের উপর সেই হাসিটা ছায়া ছায়া অন্ধকারের মধ্যে থেকেও ভাসতে লাগলো ঠিক মূর্তিমান শয়তানের মুখের মতো। চোখ দুটো জীবন্ত শয়তানের চোখের মতো দৃষ্টির তীরে বিদ্ধ করতে লাগলো ভয়ার্থ রাটল্যান্ডকে। নিচু হয়ে চোখের পাতা দুটো টেনে বুজিয়ে দিল সে। তাড়াতাড়ি ঘাস লতা পাতা গাছ উপড়ে তুলে নির্বিকারভাবে দেহটার উপর ফেলে দিয়ে ঢেকে দিতে লাগলো বিকৃত মৃতদেহটাকে। কাজটা শেষ হলো অবশেষে। কাঁপা কাঁপা হাতে কপালটা মুছতে গিয়ে বুঝল সে ভয়ানক ঘামছে। সে ফিরে দ্রুত পায়ে ঢালটার উপরে উঠে এলো ভিজে ঘাস মাড়িয়ে। তারপর গতি ধীর হয়ে এলো তার। উপরে উঠে শেষবারের মতো গর্তের ভিতরটা তাকিয়ে দেখল সে। না, আর বিভৎস কর্মের কিছুই আর দেখা যাচ্ছে না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ঝোপঝাড়ের আড়াল থেকে খুব সতর্কভাবে বেরিয়ে আসলো। যতদূর সম্ভব কোনো চিহ্ন না রেখে সে এগিয়ে গেল। দুপাশে গাছপালায় ঢাকা সরু পথটার মধ্যে দিয়ে চলতে চলতে একটা অদ্ভুত অপ্রাকৃত ব্যাপার অনুভব করল সে, যেন কেউ তাকে অনুভব করছে। মাথার উপর ঘন ডালপালার আড়ালে চলে গেছে তারা ভরা আকাশটা। সেই অন্ধকার সুরঙ্গের মতো পথের মধ্যে সে ভীত হয়ে পড়ল। ঠিক পাশেই একটা ডাল দুলে উঠল কেমন যেন। সন্ত্রস্ত দৃষ্টিতে কাঁধের উপর দিয়ে পিছনে তাকালো সে। একটা ক্ষীণ আশঙ্কা, বুঝি ম্যানসনের চেহারাটা দেখতে পাবে এক্ষুনি পিছন ফিরলে, কিন্তু কিছুতেই দেখতে পেল না। তবুও কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না যে সে একাই এই পথে হাঁটছে। ঠক 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 বেড়াবার লাঠিটার মাটিতে ঠেকাবার শব্দ তার প্রতিটা পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে পিছু পিছু আসছে।
অন্ধকার সেই শব্দে যেন চিৎকার করে করে উঠছে। যত দ্রুত সে পা ফেলে এগোয় ততই সেই শব্দটা তাকে অনুসরণ করে চলে। হে ভগবান, বেড়াবার লাঠিটার কথা তো তার মনেই ছিল না। ওটা কোথায় গেল? সে দাঁড়িয়ে পড়ল। ফিরে গিয়ে ওটাকে খুঁজে দেখা উচিত কিনা, কারো না কারো নজরে পড়ে যেতে পারে সেটা। একটা অন্ধকারের নিশ্ছিদ্র পর্দা তার মুখের সামনে ঝুলতে লাগলো, কিন্তু এই অন্ধকার পথ ধরে আবার ফিরে যাবার কথা ভাবতেই তার সমস্ত শরীরটা আবার কেঁপে উঠল। পথ জুড়ে কাদের সব অশরীরী গতিবিধি, ফিসফিস অস্পষ্ট কথাবার্তা। না, ভবিষ্যৎ সংকটের একটা গভীর অমঙ্গলজনক ভাবনা তার মনে সন্দেহের বীজ বুনে দিল। ফিরে যেতে সে আর পারল না, বরং এর চেয়ে দিনের আলোতে যখন তার মন শান্ত হয়ে আসবে তখন সে আবার যাবে, খুঁজে দেখবে সেটা ভেবেই সে আরও তাড়াতাড়ি এগোতে লাগলো। তারপর একেবারে অন্ধকার পথটার শেষ মাথায় গিয়ে একটা মুক্তির নিঃশ্বাস নিতে পারল সে। এবার সে খোলা পথে এসে পড়েছে, একেবারে রূপলি আলোর মধ্যে। বাতাসটা এখনো বেশ ঠান্ডা, একটা তাজা সুগন্ধ মাখানো বাতাস। তার মন অনেক শান্ত হয়ে এলো। তখন তার মেয়েটার কথা মনে এলো, যার জন্যে সে আজ রাতে তার গর্দানটাই বন্ধক দিয়ে ফেলেছিল। এই ভয়ঙ্কর ঝুঁকিটা কি সার্থকতায় পৌঁছাবে? হ্যাঁ, সে তার গভীর ভালোবাসা আর একান্ত অনুরাগ দিয়ে এমনভাবে মেয়েটার মন ভরিয়ে দেবে যে সে তাকে ভালো না বেসে আর থাকতেই পারবে না। সে তো জানেই যে এক সময় সে ওই মেয়েটার বুকে গভীরতম অনুরাগের প্রেমের সৃষ্টি করতে পেরেছিল। এবার আবার সে তাই করবে। এবার আর তাকে কেউ থামিয়ে দিতে পারবে না, কিছুতেই না। লরেন ঘুমিয়েছিল। রেখাগুলো একের পর এক দ্রুত তালে স্পষ্টভাবে তার মুখের উপর ফুটে উঠছিল। স্ত্রীর দিকে তাকিয়ে দেখতে দেখতে নড়ে উঠল তার স্ত্রী। ঘুমের ঘোরেই পাশের বিছানার উপর হাত বাড়িয়ে খালি বুঝতে পেরে ডাকলো ঘুম জড়ানো স্বরে, মেল। আমি এখানে ডার্লিং। সে জবাব দিল, ও, আমি ভেবেছিলাম তুমি আবার ঘুরে বেড়াচ্ছ। মেল, রাতে তোমার ঘুম হয়েছিল তো? নিশ্চয়ই ভালো ঘুমিয়েছি। সে ঈষৎ বিরক্তির স্বরে জবাব দিল, ঠিক আছে, আমি না হয় ঘুমোইনি। আমি নিচে গেছিলাম, একটা ড্রিঙ্ক নিলাম, তাতে এমন কিছু ক্ষতি হয়েছে কি? স্ত্রী বিছানা থেকে নামল। তারপর সোজা জানলার কাছে দাঁড়ানো স্বামীর দিকে এগিয়ে গেল। খুব শান্তভাবে স্বামীর হাতের উপর হাত রাখল সে, কিন্তু স্বামী ফিরেও তাকালো না তার দিকে। আমি দুঃখিত মেল, তোমার জন্য একটু উদ্বিগ্ন বোধ করি। তাই কিছুদিন হলো তুমি ঠিক সুস্থ নও। একজন ডাক্তার দেখাচ্ছ না কেন? তিনি তোমাকে এমন ওষুধ দিতে পারেন যাতে তোমার ভালো ঘুম হয়। আমি ঠিক আছি। সে উত্তর দিল। মুখের ভাবে একটু কোমলতা ফিরে এলো। স্ত্রীর হাতের উপর হাত দিয়ে মৃদুভাবে চাপড়ে উঠে বলল, আমি ভালো, খুব ভালো আছি। লরেন বুঝেছিল যে স্বামীর মনের ভিতর এমন একটা কিছু হচ্ছে যা সে স্ত্রীর কাছে লুকিয়ে যাচ্ছে। 3 মাস হলো তাদের বিয়ে হয়েছে, তবুও সে কিছুতেই তার কাছে বলবে না যে কি এমন কষ্ট তাকে পীড়া দিচ্ছে। রাত্রি হলে সে সব অদ্ভুত কাজ করতে থাকে। মনে হয় যেন ক্রমশ একটা ভয় তাকে চেপে ধরছে। গভীর রাতে তার স্ত্রী টের পায় স্বামী তার অস্থিরভাবে হেঁটে বেড়াচ্ছে। ঘুমোয় সে কদাচিৎ, যখন বা ঘুমোয় কেবলই এদিক ওদিক ফিরে ছটফট করতে থাকে। তবুও সবসময় বলবে, পর্দাগুলো টেনে দাও, একটা কিছু ব্যাপার আছে। স্ত্রী বুঝেছিল, কিন্তু এত সব দেখেও তার পক্ষে অনুমান করা শক্ত যে ব্যাপারটা আসলে কি। একটা খটকা তার মনে জেগেছিল নিশ্চিত, স্বামী তার উন্মাদ হয়ে যাচ্ছে না তো। আগের সেই হাসি খুশি ভাব চলে গিয়ে এতটাই পরিবর্তন হয়ে গেছে যে লরেন কখনো কখনো স্বামীকে ভয় পেয়ে যায়। যদি একজন ডাক্তার দেখিয়ে নিত সে। রটল্যান্ডের স্বপ্ন দেখা সেই একই রকম। সে দেখতে পেত দুটো জলজল চোখ প্রায় উন্মত্তের মতো তখনও বিছানার চারদিকটাকেই খামচে ধরত, আর তা দিয়ে নিজেকে আবৃত করে যেন নিজেকে সেই চোখের দৃষ্টির আড়ালে নিয়ে যেতে চাইত। সে একেবারে বাধ্য হয়ে ভোরবেলা বেরিয়ে পড়ত
আর ব্রেকফাস্ট খাওয়ার আগে পর্যন্ত 1 বা 2 ঘন্টা ঘুরে বেড়ানো তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। দিনের আলোই তার কাছে প্রিয় হয়ে উঠেছিল। যখন ফিরত বেশ হালকা মনে, খুশি হয়ে ফিরত, যেন রাত্রিবেলার সেই বিভীষিকা মেশানো ভয়টা তার আর পিছু নিচ্ছে না। যাই হোক, বাইরের এই উজ্জ্বল উষ্ণতায় ভরা সূর্যের আলো, সেই ভয়ঙ্কর রাত্রির কালঘাম ছোটানো ঘটনার স্মৃতিকে অনেকখানি ম্লান করে দিয়েছে। সেই ভীষণ শয়তানের মতো দৃষ্টি মেলে ক্রমাগত চেয়ে থাকা চোখ দুটো এখন আর নেই। এখন নির্ভয়ে সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পারে। এমন আলোর জাদু ভরা মুহূর্তে ভয়ঙ্কর সেই রাত্রির উলঙ্গ ত্রাসের কথা কল্পনা করাও কঠিন। এমনকি তেমন একটা রাত্রি অস্তিত্ব ছিল কিনা তাতেও সন্দেহ জাগে। এখন সে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, কিন্তু মনে মনে সে জানে যে কিছু একটা নিশ্চয়ই ঘটতে চলেছে, আর সেটা যে এগিয়ে আসছে এটা সে সর্বক্ষণ অনুভব করত। আচ্ছা, সেটা কি? সেই বস্তুটা এমন কি যে এত ভীত হয়ে পড়ছে? ম্যানসন তো মরেই গেছে, কিন্তু তবুও অন্ধকার ঘনালেই সে তার উপস্থিতি যেন টের পায়। দিনের আলোতে সে নিরাপদ, নির্ভয় বোধ করে, কিন্তু প্রত্যেকটা রাতে তার অনুভূতি আরো বেশি তীব্র হয়ে ওঠে। হঠাৎ তার মনে হলো এবার জানতে হবে তাকে। এভাবে আর চলতে পারে না। এভাবে চললে অচিরেই তাকে মনের ভারসাম্য হারিয়ে ফেলতে হবে। একটা উপায় আছে, তাকে নিজে গিয়ে সব দেখতে হবে। সেই রাতের ভূতগুলোকে তাড়াতে হবে যে করেই হোক। খবরের কাগজগুলোতে বেরিয়েছে যে ম্যানসন নিখোঁজ, কিন্তু তার তো যদ্দূর জানা আছে যে ম্যানসনের শরীরটা এখনো কেউ খুঁজে বার করতে পারেনি। কি হয় যদি ম্যানসন সত্যিই মরে না গিয়ে থাকে? না না না, অসম্ভব। মনে মনে সেই ছবিটা একবার দেখে নিল রাটল্যান্ড। ম্যানসনের স্থির নিশ্চল শরীরটা ঘাসের উপর পড়ে আছে, কাজেই সে নিশ্চিত মৃত। ভেবে অনেকটা স্বস্তি পেল রাটল্যান্ড। যদিও সে জীবিতই থাকতো তো রাটল্যান্ডের নিজের কি হাল হতো আজ? কোথায় থাকতো সে? হায় ঈশ্বর, কি অবস্থাই না হতো তার! সত্যি, কোথায় থাকতো সে? মনে মনে সে বলে যে সেখানেই যেতে সে ভয় পায় না, মোটেই না। যদিও এই চিন্তাটাই তার পেট ঘুলিয়ে দেবার পক্ষে যথেষ্ট। সে খোলা মাঠের দিকে পা বাড়ালো, আনমনে দ্রুত তালে হাঁটতে লাগলো। তার যেন প্রায় এমনটাই ধারণা হতে লাগলো যে কেউ বা কোনো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। কোনো বাইরের শক্তি নয়, তার ভিতর থেকেই উঠে আসা সেই শক্তিটাই তাকে এগিয়ে যেতে বলছে। গুড মর্নিং রটল্যান্ড। সে চমকে উঠে সাঁ করে ঘুরে দাঁড়ালো। ক্লাবের একজন চেনা জানা লোক। আমি সঙ্গে গেলে আপত্তি নেই তো? খুব দূরে যাচ্ছ নাকি? চুলোয় যা হতভাগা, মনে মনে গালাগালি দিয়ে উঠল রাটল্যান্ড। আরও অনেককে তো সে চেনে, কিন্তু বারে বারে এই হতভাগা লোকটাই যে এসে কেন হাজির হয় তা সে বুঝে পায় না। এখন আর ঝেড়ে ফেলার আশা নেই, তাহলেই সন্দেহের সৃষ্টি হবে। এই লোকটা নিজেরই গলার স্বর খুব পছন্দ করে বোধ হয়, কাজেই এখন নিজেই ঘন্টা কয়েক ধরে ভেজর ভেজর করে যাবে। এখন রাগের ভাব দেখানো খুবই বোকামির কাজ। রাটল্যান্ড সহজভাবে কথা বলার চেষ্টা করতে লাগলো, আর বলতে বলতেই ভেবে অবাক হতে লাগলো যে কতক্ষণ এভাবে সে চলতে পারবে। না না, খুব দূরে যাব না, ওই ডেয়ারি ফার্ম পর্যন্ত গিয়েই ফিরবো। ভালো কথা। তার নতুন সঙ্গী হাসল। তোমার বিয়ের পর থেকে আর তো তোমাকে ক্লাবে দেখতেই পাই না। অনেকেই তোমার কথা জিজ্ঞেস করছে। একদিন রাতে চলে এসো না। অবশ্য তোমার ছোট্ট বউটাকেও সঙ্গে এনো। রাতে আমরা বড় একটা বেরোই না। রাটল্যান্ড যতদূর সম্ভব ভব্য স্বরে জবাব দিল। তার সঙ্গী ব্যক্তিটি হাসি মুখে বলল, হা হা হা, সে তো জানা কথাই। সদ্য সদ্য কচি বউকে ছেড়ে ইত্যাদি ইত্যাদি। কনুয়ের খোঁচা দেওয়া আর বদমাইশি ভরা কটাক্ষ করে তাকিয়ে কথাগুলো বলার ভঙ্গিতে
রাটল্যান্ড কেমন অসুস্থ বোধ করল, কেননা সেই চিন্তার কাঁটাটা তো অনবরত তার মাথার মধ্যে ফুটেই চলেছে। একসঙ্গে হাঁটতে হাঁটতে যত কথা বলছে লোকটা, ততই তার স্বরে একঘেয়েমি বেড়েই যাচ্ছে। মিনিট 10 হাঁটল তারা। দীর্ঘ 10 মিনিট হাঁটার পর লোকটা হঠাৎ থেমে গেল। হাই, এই যে। ডেকে উঠল লোকটা। একটা নারী স্বরে উত্তর এলো। ঝোপঝাড়ের একটা ফাঁক দিয়ে রাটল্যান্ড দেখতে পেল একজন যুবতী মেয়ে মাঠ পেরিয়ে ওদের দিকেই আসছে। রাটল্যান্ডের সঙ্গীর মুখে মৃদু মৃদু হাসি। কিছু মনে করো না ব্রাদার, কেমন? এই মেয়েটার সঙ্গে দেখা করবার আশা করেছিলাম। ভাগ্যই বলতে হবে যে এবার নিস্তার পাওয়া যাবে। হাসি মুখে সে বলল, মোটেও না, কিছুই মনে করছি না, এগিয়ে যাও, তোমার দেখা পেয়ে ভালোই লাগলো। দুজনকে একসঙ্গে ছেড়ে দিয়ে রাটল্যান্ড ফিরল এবং একসময় সেই পরিচিত সরু পথের দিকে ঘুরে চলতে লাগলো। মাথার উপর ঘন গাছপালা শাখা প্রশাখার আড়ালে সূর্যের আলো ঢাকা পড়ে গেল। সহসা ভীষণ ঠান্ডার অনুভূতি এলো তার। এই সেই সুড়ঙ্গের মতো পথ যা তার স্বপ্নে বারে বারে হানা দেয়। পথটা কি লম্বা, 2 পা উঁচু ঝোপের বেড়া একেবারে ছিদ্রহীন, অভেদ্য। গাছের গুড়িগুলো যে জন্য দেখা যায় না। মাথার উপর ঘন ডালপালার ছাদ নিরেট, তাকে একেবারে বন্দি করে ফেলেছে যেন। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে তার, নিজেরই পায়ের চলার শব্দে। তারপর সেই ভাঙা পাঁচিলটা তার চোখে পড়তেই বুকটা ধড়াস করে উঠল রাটল্যান্ডের। 4 মাস পরে আজ জানি না কেমন দেখাচ্ছে সেই জায়গাটা। একটা পচা গলা শরীর দেখতে হবে ভাবতেই ঠান্ডা ঘামের স্রোত নামল তার শরীরের ভেতর দিয়ে। তবুও সে এগোতেই লাগলো। কেউ যেন তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। যে দৃশ্যই তাকে দেখতে হোক, না গিয়ে যেন তার উপায় নেই। পাঁচিলটা পেরিয়ে গিয়ে দাঁড়ালো সে। চারপাশের গ্রাম্য পরিবেশটা একবার চারপাশে চোখ বুলিয়ে নিল সে। কাউকেই দেখতে পেল না। কাঁপা কাঁপা হাতে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো স্নায়ুগুলোকে আরেকটু জোরদার করার জন্যে। তারপর মন স্থির করে নতুন গজানো ঝোপঝাড় পেরিয়ে কয়েক পা এগিয়ে গেল। দিনের আলোতে কেমন অপরিচিত মনে হলো জায়গাটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো সে। মাঠের বুকে ছোট ছোট ঝোপ গজিয়েছে, ক্রমশ বড় বড় হতে হতে পুরানো ঝোপঝাড়ের সঙ্গে মিশে গেছে যেন। হঠাৎ হুড়মুড় করে সমস্ত স্মৃতি জ্যান্ত হয়ে উঠল। সামনেই সেই জায়গাটা। ম্যানসনকে খুব বেশি দূরে টেনে নেয়নি সে আস্তে আস্তে উঁচু পাড়টাতে উঠে নিচে গর্তটা সরু রেখার দিকে তাকালো। সে নিজেই তো বুঝিয়ে দিয়েছিল সেটা। হঠাৎ একটা আতঙ্ক পেয়ে বসলো তাকে ঘিরে চারপাশে ম্যানসনের উপস্থিতি টের পাচ্ছিল সে। বাতাসে তারই শরীরের গন্ধ মাখা। সেই গর্তটার মধ্যে পড়ে আছে একটা মৃত মানুষ, যাকে সে হত্যা করেছে নিজে। কিন্তু ভয় পাবার কি আছে? কোনো ক্ষতি তো তার সে করতে পারবে না এখন। তবুও এই ভাবনাতেই তার কপাল বেয়ে ঘাম গড়াতে লাগলো। হাতের চেটো দুটো ভিজে উঠল ঘামে। তার মনে হলো এখনই গর্তের ভেতর থেকে এক মুখ পৈশাচিক হাসি নিয়ে ম্যানসন উঠে দাঁড়াবে। সে জোর করে নিজেকে ফেরালো। সে গিয়ে দাঁড়ালো একেবারে গর্তটার পাড়ে, কিনারায়। এখানেই তো শুইয়ে দিয়েছিল ম্যানসনকে। শুকনো ডালপালার নিচেই মৃত ম্যানসন পড়ে আছে, যেমন রেখে গিয়েছিল সে। অসুস্থ বোধ করল সে। ফিরে যেতে চাইল সে। চিৎকার করে উঠল তার বুকের ভিতরেই নিঃশব্দে। পালাতে চাইল, আর কখনো পিছু ফিরে সে তাকাবে না। তবুও যেন সে বাধ্য হয়েই দাঁড়িয়ে রইল। তাকে দেখতেই হবে একবার, কারণ তার স্নায়ুগুলো আবার একটা সন্দেহ ভরা বিপজ্জনক রাতের বিভীষিকা সহ্য করতে পারবে না। ধীরে ধীরে তার একটা হাত এগিয়ে গিয়ে মরা ডালপালাগুলোকে একধার থেকে সরিয়ে দিতে লাগলো। এক মুহূর্ত চোখ বুজে অপেক্ষা করল সে। তারপর প্রাণপণ চেষ্টায় জোর করে চোখ মেলে গর্তটার নিচের দিকে তাকালো। আর সে যা দেখল
তাতে তার হৃৎপিণ্ডের গতি যেন স্তব্ধ হয়ে গেল। তার দিকেই তাকিয়ে হাসছে কালো, উত্তেজিত, বিক্ষুব্ধ দুই চক্ষু খুলে শুয়ে আছে ম্যানসন। কপাল হাঁ করে আছে, ভিতরটা কালো, জল জল করছে। ঝাঁকে ঝাঁকে অসংখ্য পিঁপড়ে চাক বেঁধে রয়েছে মৌমাছির মতো। চকচকে চোখ দুটো আর নেই। গর্তের ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে কোটরের ভিতরে কালো পিঁপড়ের ঝাঁক যেন যাতায়াত করছে একের পর এক, যেন যুদ্ধ করছে দখল নেবার জন্যে। মুখটা হাসছে যেন অন্তহীন ব্যঙ্গে, কিন্তু দাঁতগুলোর সাদা ধবধবে রঙের ফাঁকে ফাঁকে কালো পিঁপড়ের দল জট বেঁধে রয়েছে। মুখটা সাদা, এমনই ফ্যাক ফেকে সাদা যে এমনটা কখনো দেখেনি রটল্যান্ড, দেখবে ভাবেওনি কোনোদিন। হায় ঈশ্বর, ওই পিঁপড়ের দল পুরো মাথার খুঁড়িটার দখল নিয়ে নিয়েছে। সে হোঁচট খেতে খেতে উঠে ঘাসের উপরে পড়ে গেল। চিন্তা করতে ত্রাস এসে গ্রাস করে ফেলে। কি ভয়ঙ্কর দৃশ্য! সারা জীবন তার মনের পর্দায় ছবি আঁকা হয়ে থেকে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। বসে বসেই সে চারপাশে শূন্যতার দিকে তাকালো। একটা হাসির বেগ উঠে আসতে চাইল। কেন কেন সে আসতে গেল এই ভয়ঙ্কর নারকীয় দৃশ্যটাকে দেখে অযথা মনকে ভারাক্রান্ত করতে? সে তার হাতের কাছেই ঘাসের উপর চলাফেরার শব্দ অনুভব করল। চোখ নামিয়ে দেখেই সে বিদ্যুৎ গতিতে পিছিয়ে এলো। লম্বা লাইন ধরে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ের দল ঘাসের উপর নেমে পড়েছে, এমনকি তার জুতোর উপরও উঠে পড়েছে। বিস্ফারিত ত্রাসে সে দেখল গর্তের ভিতর থেকেই উঠে আসছে পিঁপড়েগুলো। ম্যানসনের দেহের উপরে ঢাকা দেওয়া শুকনো হয়ে যাওয়া ডালপালাগুলো বেয়ে বেয়ে। সূর্যের আলো পড়ে তাদের ফোলা ফোলা কালো দেহগুলো চকচক করছে। উঠে এসেছে ওগুলো প্রায় একেবারে গর্তটার পাড়ে। রটল্যান্ডের পা দুটো মাটিতে গেঁথে গেছে, নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। জোরে তীব্র গতিতে এগিয়ে আসছে ওগুলো। সে তার চারিদিকে তাকিয়ে দেখল কোনো ফাঁক নেই। তাকে ঘিরে চারপাশে কালো সর্পির লাইন, আরও চওড়া, ক্রমাগত চওড়া লাইন হয়ে এগোচ্ছে গর্তটা থেকে বেরিয়ে। আর রটল্যান্ডের বুকের ভেতর থেকে আতঙ্কের ঝড়টা যেন উঠতে আরম্ভ করেছে। সে বুঝতে পারল যে পিঁপড়েগুলোর সব ম্যানসনের মাথার খুলির ভেতর থেকে উঠে আসছে। ম্যানসনের উপস্থিতির প্রমাণ চারপাশের বাতাসে ছড়িয়ে পড়েছে তাকে ঘিরে, আর সে আরও ঘনিষ্ঠ হয়ে এগিয়ে আসছে তার দিকে। তার সে হতবুদ্ধির মতো নিশ্চল হয়ে দেখে যাচ্ছে অগণিত পিঁপড়ের সারি ঘাসের সবুজ রং কালো দিয়ে ঢেকে ফেলেছে, আর দুর্বার গতিতে তার দিকে এগিয়ে আসছে। লাফিয়ে উঠে পিছিয়ে এলো সে। তারপর পাগলের মতো তার জুতোর উপর থেকে সেগুলোকে ঝেড়ে ফেলে দিতে দিতে ঘুরে দৌড় দিল সে। হোঁচট খেতে খেতে উঁচু পাড়ের দিকে সে কিছুক্ষণ থেমে কাঁধের উপর দিয়ে তাকিয়ে দেখল পিঁপড়েগুলো তার পিছনে আসছে না। সেগুলো যেন একত্র হচ্ছে, জড়ো হচ্ছে, আর ঘাস ছেয়ে ফেলেছে যেন পিঁপড়ের ঢল নেমেছে ওখানে। কতকটা বিমোহিত দৃষ্টিতে সে দেখতে লাগলো পিঁপড়েগুলো যেন একটা একটা আকার নিচ্ছে। ঘাসের উপর একটু একটু করে তারা এগিয়ে আসছে, আর পিঁপড়ের শাড়ির প্রধান অংশটা শেষে মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। আবার সেই সব ভাগ থেকে অন্য আর একটা ভাগ হয়ে যাচ্ছে। কেমন যেন একটা ছবি তৈরির আগে রেখাগুলোর মতো আকার নিয়ে নিচ্ছে। কি অদ্ভুত! সে হঠাৎ সজাগ হলো। এতক্ষণ বুঝি সে স্বপ্ন দেখছিল। তারপর সে যা দেখল সেই ধাক্কাই তাকে বাস্তবে ফিরে আনল। ম্যানসনের দেহটা ঠিক নিচেই ঘাসের শয্যায় শুয়ে আছে।
লরেন দেখল সে শিশুর মতো কাঁদছে, বলছেও না কিছু সে ব্যাপারে। একবার মিনতি করে তাকে বিছানায় উঠে শুয়ে পড়তে বলল। তারপর ডাক্তারের কাছে গেল। যাবার আগে তাকে ঘরে তালা বন্ধ করে রেখে দিয়ে গেল। কিছুদিন ধরেই যে ভয়টা লরেন করছিল, অবশেষে সেটা ঘটল। ও এখন মরিয়া হয়ে স্বামীর এভাবে ভেঙে পড়ার কারণটা খুঁজে বার করতে চাইল, যেটা অনেক দিন ধরেই তার মনের মধ্যে ফুটছিল। সেদিন বিকেলেই মানসিক হাসপাতালের একজন ডাক্তার এলেন। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি, স্বস্তি পাচ্ছি মিস্টার লোপার্ড। দেখুন না, একটা ভয়ঙ্কর কিছু নিশ্চয়ই ঘটেছে মেলের। সকালে আপনি সব লক্ষ্য করেছেন তো? রটল্যান্ডকে জানতে না দিয়েই লরেন এই অফিসারকে গত সপ্তাহভর পর্যবেক্ষণ চালিয়ে যেতে বলেছিল। মিস্টার লোপার্ড শান্তভাবে দরজাটা বন্ধ করে দিলেন। আপনি কি স্বামীকে তার ঘরে তালাবন্ধ করে রেখেছেন? লরেন মাথা নাড়ল। হ্যাঁ। আপনি আমার সঙ্গে পুলিশ দপ্তরে আসুন। বলতে দ্বিধা হচ্ছে, কিন্তু একটা এমনই ব্যাপার যে আপনার অবশ্যই জানার দরকার। তারপর লরেন সবই জানতে পারল এবং বুঝল যে কোনো আশা আর নেই তার মেলকে, অর্থাৎ তার স্বামীকে বাঁচাবার। পথ যেন আর শেষ হতে চাইছিল না। অবশেষে একটা ঝোঁক দিয়ে গাড়িটা থামল। তারপর লরেনকে পথ দেখিয়ে পুলিশ দপ্তরের একটা ভিতর দিকের ঘরে নিয়ে আসা হলো। কাঁপা কাঁপা হাতে 1 কাপ চা খাবার পর তাকে কয়েকটা প্রশ্ন করা হলো। কথাগুলো যেন দড়াম দড়াম করে তার মাথার মধ্যে দামামা বাজাতে লাগলো। এখানে সে কেন এসেছে? একটা মানসিক অসুস্থতার কেস, তার সঙ্গে পুলিশের কি সম্পর্ক? লরেনকে কেউ একজন বলল, খুবই ভদ্র শান্তশিষ্টভাবে কেউ বলল যে সকালবেলা মিস্টার লোপার্ড রটল্যান্ডকে নার্ভাস হিস্টেরিয়া বা স্নায়ু বিকারগ্রস্ত অবস্থায় দেখতে পান। তিনি এগিয়ে যেতেই রটল্যান্ড ঠিক পাগলের মতো মাঠের মধ্যে দিয়ে দৌড় দেয়। মিস্টার লোপার্ড মনে মনে সিদ্ধান্ত করলেন যে মাঠের পাড়ে ওই বড় গর্তটাতেই রটল্যান্ডের এমন অদ্ভুত ব্যবহারের সেই রহস্যটা লুকিয়ে আছে। তিনি এগিয়ে গর্তটা ভালো করে পরীক্ষা করে দেখলেন। তিনি ম্যানসনের দেহটা খুঁজে পেলেন। একটু সময় নষ্ট না করে তিনি পুলিশকে ফোন করে সব বলে দেন। এদিকে মেল তখন ঘুরতি পথ ধরে বাড়ির দিকে যায় এবং সবার অগোচরে বাড়িতে ঢুকে পড়ে। কিছু সময় পরে তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে আগে পরীক্ষা করে দেখে নিতে হলো সওয়াল জবাব বা জেরা করার ধাক্কা সইবার মতো শক্তি তার দেহে বা মনে আছে কিনা। ম্যানসনের বেড়াবার ছড়িটার গায়ে রটল্যান্ডের হাতের ছাপ পাওয়া গেল, যেটি হারিয়ে গেছে বলে রিপোর্টে লেখা ছিল এতদিন। ছড়িটার হাতের গায়ে ম্যানসনের নামও লেখা আছে। প্রথম দিকে ততটা গ্রাহ্য না করলেও পরে উধাও হয়ে যাওয়া ম্যানসনের সঙ্গে ছড়িটার একটা সম্পর্ক আছে তা বোঝা গেল। কাজেই রটল্যান্ড দেখল যে সে তালাবন্ধ ঘরের ভিতর বন্দী। তারপর যখন অন্ধকার ঘন হয়ে আসতে লাগলো, তখন সে আরও ভয়ঙ্কর এক ত্রাসের মুখোমুখি হয়ে পড়ল। রাত্রি, আবার একটা রাত্রি আসছে। সে কিছুই খেল না। উঁচু জানলার ভেতর দিয়ে তারা দেখতে পাচ্ছিল, আর সেই অনন্তকাল ধরে দৃষ্টির তীরে বিদ্ধ করা দুটো চোখ সে দেখতে পেল। এই দুর্বাদ দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে দুহাতে মুখ ঢাকল সে, আর তার ভেতর থেকে উন্মত্তের একটা কোলাহল উঠল। চিৎকার করে প্রলাপ বকতে লাগলো সে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না হলে আমি মরে যাব, আমি মরে যাব। বাইরের এক পাহারাদার লোকটা নিজের মনেই হেসে হেসে বলে উঠল, একেবারে পাগল হয়ে গেছে বেচারা। 1 ঘন্টা পর ম্লান জ্যোৎস্নার আলো ছোট জানলা দিয়ে ঘরের ভিতর পড়েছে। সে এখন চুপচাপ, সব দম একেবারে ফুরিয়ে গেছে। মাথাটা কাঁধের উপর ঝুঁকে পড়েছে তার। সে ঘুমোচ্ছে। সে স্বপ্ন দেখছে যে সে আবার সেই গর্তটার ধারে ফিরে গেছে। সেই পিঁপড়েগুলোকে দেখছে। হায় ভগবান, সেই পিঁপড়েগুলো! সে ম্যানসনের উপস্থিতি অনুভব করতে পারছে। কতকাল ধরে এগিয়ে আসছে তারই দিকে, আরও কাছে, আরও কাছে। দরজার কাছে ছুটে গিয়ে সে যন্ত্রণাবিদ্ধ পশুর মতো চিৎকার করে উঠল, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ও ভগবান, আমাকে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও।
একজন আদিবাসী বারান্দা দিয়ে এগিয়ে এসে দরজায় টোকা দিয়ে বলল, ঠিক আছে, সব ঠিক আছে খোকামণি, তুমি এখানে সম্পূর্ণ নিরাপদ, কোনো ভয় নেই। যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো। বলে সে চলে গেল। রাটল্যান্ড তাকে লক্ষ্য করে ফের চেঁচাতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। তুমি তুমি বুঝতে পারছো না, ওই লোকটা, ওই ম্যানশন আমাকে ধরে ফেলবে, ও ধরে ফেলবে। হ্যাঁ, রাত্রি ঘন হয়ে এলো আরো। নানা রকমের শব্দ, ফিসফিসানি ভরা রাত। সে ভয়ে দেয়ালের গায়ে সেটে গিয়ে দাঁড়ালো। একটা খ্যাপা ভয় তাকে ক্রমাগত তাড়া করে চলেছে। মুখ তুলে তাকাতেই সাহস করল না আর। তাহলেই ছোট জানলাটা নজরে পড়বে। এক ঝলক জ্যোৎস্না এসে পড়ল যেন অন্ধকারের দিকে আঙুল তুলে। সে আড়ালেই রয়ে গেল, যেন এই জ্যোৎস্না তার ক্ষতি করে দেবে। কিন্তু অন্ধকারের যে কালো মূর্তিটা এতক্ষণ সে এত ভয় পাচ্ছিল, জ্যোৎস্নার আলোতে সেটা কিছুটা অন্তত দূর হলেও সে পিছিয়ে গিয়ে দেখতে লাগলো। তার মনটা আবার ঘুরতে ঘুরতে সেই পিঁপড়েদের দিকে চলে গেল, আর সে শিশুর মতো ঘ্যান ঘ্যান করে নাকি সুরে কাঁদতে লাগলো। বারান্দার ওই ধারে দুজন রাতের পাহারাদার আদিবাসী নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ একজনের উপর দিকে তাকালো। হ্যাঁ, তুমি কি কিছু একটা দেখতে পেলে বিন? তার সঙ্গী আধো অন্ধকারের মধ্যে তার চারপাশে তাকিয়ে মাথা নেড়ে বলল, না তো, কেন? মনে হলো যেন একটা ছায়া শরীরকে চলে যেতে দেখলাম। তার সঙ্গী বন্ধুটি হেসে ফেলল। কি যে বলো, রাতের বেলা এখানে একজন ঢুকছে, তুমি স্বপ্ন দেখছো নাকি? দুজনে তারপর কান পেতে শুনতে লাগলো, কিন্তু কিছুই শোনা গেল না। তারা ফের নিজেদের মধ্যে মৃদু স্বরে কথাবার্তা বলতে লাগলো। দেয়াল ঘেঁষে একটা লোকের কালো ছায়া করিডর ধরে চলতে লাগলো। রাটল্যান্ড দরজার কাছে এসে থামল। মনে হলো সেটা যেন মেঝের উপর শুয়ে পড়ল। তারপর চলতে লাগলো ফের। প্রথমে মাথাটা দরজার নিচে ফাঁক দিয়ে গলে গেল, তারপর গোটা শরীরটাও অদৃশ্য হয়ে গেল সেই দরজার নিচের ফাঁক দিয়ে। রাটল্যান্ডের দৃঢ় ধারণা হলো যে সে একা নয়, আর সেই অজানা অশরীরী অস্তিত্বটা আবার তাকে আচ্ছন্ন করে ফেলেছে। তার মুখটা কুঁচকে যেতে লাগলো, আর তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি চারপাশের অন্ধকারের দেওয়ালকে বিদ্ধ করতে লাগলো। আবার চাঁদের আলো এসে দেওয়ালের গায়ে পড়ল। তার ম্লান আলোতে রাটল্যান্ড দেখল কালো ছায়া শরীরটা, সেটা তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ফুসফুসে যত শক্তি ছিল সে হাসছে, সবটুকু উজাড় করে দিয়ে সে চিৎকার করে উঠল, চলে যাও, চলে যাও, চলে যাও আমার কাছ থেকে। তারপর আকুল কান্নায় যেন ভেঙে পড়ল সে, কিন্তু ছায়াটা আরো কাছে এগিয়ে গেল। রাটল্যান্ড বিছানার উপর থেকে কম্বলটা তুলে নিয়ে চেষ্টা করলো তাকে পিটিয়ে মারতে বা তার কাছ থেকে সরিয়ে দিতে, একেবারে ডোলে মুচড়ে মেঝেতে পিষে ফেলতে। কিন্তু সে দেখল তার সব চেষ্টা বিফল, কোনো কাজেই লাগলো না। সে যেন হালকা এক ঝাঁক বাতাসের সঙ্গে যুদ্ধ করছে। সে দৌড়ে বিছানায় উঠে আবার চেঁচাতে আরম্ভ করল। সে বেশ বুঝতে পারছিল যে শত শত পিন তার শরীরে কেউ ফুটিয়ে দিচ্ছে। পায়ের দিক থেকে শুরু করে ক্রমশ নির্মম নির্দয়ভাবে তার দেহের উপর দিকে উঠে আসছে। তার মুখের উপর পৌঁছে গেল এবার, আর তখন সে মুখ খুলে আবার চেঁচাতে গেল, কিন্তু বাধা পড়ল। ততক্ষণে তার মুখের ভিতরটা ভরে গেছে উত্তেজিত বিক্ষুব্ধ পাক খেয়ে খেয়ে ঢুকে পড়া ঝাঁকের পর ঝাঁকে। কিছুক্ষণের মধ্যে তার দেহটা
আছড়ে পড়ল মেঝেতে। তার পা থেকে মাথা পর্যন্ত ঠিক ঠিক করছে তখন পিঁপড়ের দল। তারপর আরও কিছুক্ষণ পরে সেই ভুতুড়ে গোঙানোর স্বরটা থেমে গেল। সকালে সূর্য তার উষ্ণতা নিয়ে উদয় হলো। হাসপাতালের কর্মীরা তাদের দৈনন্দিন কাজ শুরু করল। আরদালি রাতল্যান্ডের দরজা খুলল। খাবারের থালাটা তার হাত থেকে ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। এই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, কে আছো, তাড়াতাড়ি এসো। সে অসংলগ্ন শব্দে চেঁচাতে লাগলো। করিডোর থেকে অনেকগুলো পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো। দরজার কাছে সাদা অ্যাপ্রন পরা কর্মচারীর দলের ভিড় জমে গেল। কালো রঙের মেঝের সঙ্গে সাদা অ্যাপ্রনগুলো একটা বিভৎস বিপরীত ছবি ফুটিয়ে তুলল। উত্তেজিতভাবে সকলে মিলে যেন একটা কথার ঝড় তুলে দিল। এরই মধ্যে একজন গিয়ে ভারপ্রাপ্ত মেট্রনকে ডেকে নিয়ে এলো। মেট্রন সাহেবা, দেখছেন একটা কঙ্কাল মরা পিঁপড়ে স্তূপে চাপা পড়ে গেছে। মেট্রন সাহেবা দেখছেন একটা কঙ্কাল মরা পিঁপড়ে স্তূপে চাপা পড়ে মারা গেছে। কোথাও কোনো এক জায়গায় ম্যানসন তখন হাসছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আর মরিসের দ্য লিভিং শ্যাডো থেকে অনুবাদ করা জীবন্ত ছায়া। আপনাদের আজকের গল্পটি কেমন লাগলো সেটা আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব নতুন হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, শুনতে থাকুন।